হসপিটালে গিয়ে রুদ্র সব কারসাজি ধরে ফেললো রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঈশিতা ঝিনুককে দেখে রেগে যায় আর বলতে থাকে, এই মেয়েটার জন্য তুমি আমার সঙ্গে এরকম করছো তো? আমি কিছুতেই ওকে ছেড়ে দেবো না। আমার শাখা সিঁদুর যে কেড়ে নিতে আসবে না তাকে আমি ছাড়বো না আমি। এই বলে অসুস্থ হওয়ার নাটক করতে থাকে ঈশিতা। তখনই লাবু এসে ঈশিতাকে ধরে আর বলতে থাকে, ঈশিতা চলো, আমরা তোমার ঘরে গিয়ে কথা বলবো। চলো চলো, এত উত্তেজিত হয় না, উত্তেজিত হওয়া ভালো না, চলো। এই বলে ঈশিতাকে নিয়ে ঝিনুকের সামনে দিয়ে চলে যায় লাবু। তখনই ঝিনুককে ফুলকি বলতে থাকে, দিদি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। তারপর ঝিনুককে নিয়ে ভিতরে চলে আসে ফুলকি। তখনই তমাল ঝিনুককে বলতে থাকে, ঝিনুক আপনি ওর কথা একদম বিশ্বাস করবেন না, একদম একদম মন খারাপ করবেন না। আপনি কেন ওর কথা শুনলেন বলুন তো, কেন শুনলেন? আসলে ঈশিতাকে না এই বাড়িতে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে, জায়গা দেওয়াটাই উচিত হয়নি। ফুলকি তুমি নরম না হলে ঈশিতা কিছুতেই এই বাড়িতে ঢুকতে পারতো না। তখনই ঝিনুক বলতে থাকে, তমালবাবু আপনি কেন উত্তেজিত হচ্ছেন বলুন তো? আর ঈশিতা যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে। আপনারা তো আইনত এখনও স্বামী স্ত্রী, আর ওর রাইট আছে আপনার জন্য ব্রত রাখার। তাহলে কেন ও রাখবে না বলুন তো? আর ও এমনও তো হতে পারে ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছে, তাহলে কেন আরেকটা সুযোগ পাবে না? আর আমি এসেছিলাম শুধুমাত্র ফুলকির আর মাসিমার রিপোর্টটা এসেছে কিনা সেটা দেখতে, আর কিছুই না। তখনই ফুলকি বলতে থাকে, না না দিদি, এখনও রিপোর্ট আসেনি। তখন ঝিনুক বলতে থাকে, ঠিক আছে ফুলকি, রিপোর্টটা আসলে অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে? এই বলে ঝিনুক সেখান থেকে রেগে চলে যায়। তখন তমাল অনেক আটকানোর চেষ্টা করলেও ঝিনুক কোনো কথাই শোনে না। তারপরেই ফুলকি বলতে থাকে, তমাল দাদা তুমি একদম চিন্তা করো না, আগে শুধুমাত্র রিপোর্টটা আসতে দাও আর শিবরাত্রিটা পার হোক, তারপরে না জেঠুমনির সঙ্গে আমি কথা বলে একটা মীমাংসা করব। তুমি একদম চিন্তা করো না। তখন তমাল বলতে থাকে, ফুলকি এই ঈশিতা যদি মন থেকে ভালো হয়ে যায় না, তারপরেও ও যে আমাকে গুলি করেছিল, শ্যুট করেছিল না, সেটা আমি কিছুতেই ভুলতে পারবো না। ও আমার শ্যুট করেছিল এখানে, কিন্তু আমার ব্যথা লেগেছে মনে, আমি সেই ব্যথাটা কিছুতেই ভুলতে পারবো না। যা শুনে ফুলকি অনেক কষ্ট পায় আর অবাক হয়ে তমালের দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সন্ধ্যাবেলা ফুলকি রেডি হয়ে পুজো দিতে যাওয়ার জন্য ড্রয়িং রুমে আসে। তখনই দেখা যাবে লাবু মেজো কাকি বলে এসে চিৎকার করতে থাকে। তখন ফুলকি এসে চুপ করে দাঁড়িয়ে পড়ে আর চুপ করে প্রার্থনা করতে থাকে। তখনই মেজো কাকি ছুটে আসে। অরুণা ছুটে আসলেই লাবু বলতে থাকে, মেজো কাকি রিপোর্টটা চলে এসেছে। তখনই অরুণা রিপোর্টটা খুললে লাবু বলতে থাকে, মেজো কাকি অনেক বছর আগে তোমার যে মেয়ে হারিয়ে গিয়েছিল, ফুলকি তোমার সেই মেয়ে। তখন এই কথা শুনে অরুণা চিৎকার করতে থাকে আর চিৎকার করে কান্না করতে থাকে। ওইদিকে ফুলকি শুনে কান্নায় ভেঙে পড়ে। তখনই অরুণা বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না। এই বলে রিপোর্টটা হাত থেকে পড়ে যায় আর সোজা ঠাকুরঘরে চলে যায় অরুণা চিৎকার করতে করতে। তখনই লাবু ও অরুণার পিছন পিছন যেতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি রিপোর্টটা দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, 98% কিভাবে মিল হতে পারে, কিভাবে এটা কি করে সম্ভব হতে পারে? না না, আমি এখনই শিবের কাছে যাব, আমাকে এর জবাব চাইতেই হবে, কি করে হতে পারে এটা? তখনই এই বলে ফুলকি সাথে সাথে মন্দিরে ছুটে যায়। আর ওইদিকে দেখা যাবে রোহিত তখনই নেমে আসে আর সে বলতে থাকে, কি ব্যাপার, এরকম করে সদর দরজাটা খোলা কেন? ঝড় হবে মনে হচ্ছে। এই বলে দরজাটা লাগিয়ে দেয় রোহিত। তখনই রোহিত রিপোর্টটা পড়ে থাকতে দেখেই রিপোর্টটা হাতে নেয় আর রিপোর্টটা দেখেই রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে, 98% মিল কি করে? মায়ের হারিয়ে যাওয়া মেয়ে ফুলকি দাস কি করে হতে পারে, কি করে? তখন এই কথা বলে রিপোর্টটাকে দুমড়ে মুচড়ে ফেলে দেয় রোহিত আর রেগে যায় আর বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন এই কথা বলে রোহিত খুব কষ্ট পেতে থাকে আর কষ্ট পেয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। ওদিকে লাইটটা অফ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে তমালা ধানুও তখন উপর থেকে নেমে আসে আর এসেই বলতে থাকে, কি হলো, লাইটটা এরকম জ্বলে গেল কেন, আর কেউ নেই কেন এখানে? তারপরে এই বলে তমালা ধানু বলতে থাকে, কেউ কি নেই এখানে, সবাই কোথায়? তখনই লাবু বেরিয়ে আসে আর এসে বলতে থাকে, ধানু কি হয়েছে রে, লাইটটা কি চলে গেল নাকি? তখনই ধানু আর তমাল বলতে থাকে, তাই তো দেখছি দিদি ভাই, লাইটটা তো অফ হয়ে গেছে। তারপরে লাবুকে তমাল বলতে থাকে, দিদি তোকে এরকম লাগছে কেন, কিছু হয়েছে? তখন লাবু বলতে থাকে, কি হবে আর, রিপোর্টটা চলে এসেছে রে, 98% মিল আছে। তার মানে মেজো কাকির হারিয়ে যাওয়া মেয়ে হলো ফুলকি। তখন এই কথা শুনে ধানু আর তমাল বলতে থাকে, এটা কি করে সম্ভব? তখন ধানু বলতে থাকে, আচ্ছা দিদিভাই, পরপর যে ঘটনাগুলো ঘটছে আমার না কেন যেন মনে হচ্ছে এগুলো সব সাজানো। কি করে সম্ভব হতে পারে, এরকম করে এতগুলো কোইন্সিডেন্স কি করে হতে পারে? তখনই অরুণা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, রোহিত আর ফুলকি কোথায়, কোথায় ওরা? তারপরে ধানু মোমবাতি জ্বালিয়ে আনলে তখনই রিপোর্টটা এই অবস্থা দেখেই ধানু বলতে থাকে, রিপোর্টার এই অবস্থা কেন? তাহলে কি দা ভাই আর ফুলকি সবটা জেনে গেল?
তখনই লাবু বলতে থাকে, হতে পারে ওরা হয়তোবা জেনে গেছে, সেই জন্যই হয়তোবা মন্দিরে গেছে। তারপরেই তমালকে বলতে থাকে, তমাল তুই একটু অংশুদাকে ফোন করতো, অংশুদাকে ফোন করে ওদের দুজনকে খুঁজে নিয়ে আসতে বল, কারণ ওদের মাথা তো ঠিক নেই, কি থেকে কি করবে কে জানে। না না, ওদেরকে তো সামলাতে হবে, আর মন্দির থেকে সবাই আসুক, তখন না হয় সবার সঙ্গে কথা হবে। তখনই অরুণা অসুস্থ হয়ে যেতে লাগে, আর ওইদিকে ধানু চিন্তা করতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে, সব কিছু একদিন দুদিনের মধ্যে সব কিছু হয়ে গেল, এরকমভাবে মিল কি করে হতে পারে। ওইদিকে দেখা যাবে ফুলকি শিব মন্দিরে যায়, তারপরে দৌড়ে শিবের কাছে যেতে লাগলে কাচের মধ্যে পা কেটে যায় ফুলকির, কিন্তু সেটা উপেক্ষা করে শিবের সামনে দৌড়ে যায়। দৌড়ে গিয়ে বলতে থাকে, আমি জানি তুমি নাকি অনেক জাগ্রত, তাহলে আজকে আমার কথার উত্তর তোমাকে দিতেই হবে। সবাই আজকে স্বামীর মঙ্গল কামনা করে পুজো দেয়, আমি কি করব বলো? যাকে এতদিন ধরে স্বামী ভেবে পুজো করেছি, স্বামী ভেবে ভালোবেসেছি, যার জন্য সব কিছু করতে পারি, সে আমার শিব ছিল। আমাদের সবাই শিব পার্বতী জুটি বলতো, এখন হঠাৎ করে সম্পর্কটা কি করে পাল্টে গেল, কি করে পাল্টে যাবে? তোমাকে আজকে উত্তর দিতেই হবে। তুমি কি শুধুমাত্র মূর্তি না ভগবান? তোমাকে আজকে সেটার উত্তর দিতেই হবে। এখন আমি কি করব? উত্তর দাও, আমি কি করব? এই বলে ফুলকি হাতে আরতি নিয়ে পুজো করতে থাকে আর এই কথাগুলো বলতে থাকে, যা শুনে সবাই অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে অংশু ফুলকি আর রোহিতকে সব মন্দিরে গিয়ে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই অংশু ছবি দেখিয়ে দেখিয়ে সবার সামনে খুঁজতে থাকে ফুলকিকে, কিন্তু ফুলকিকে খুঁজে পায় না। এইদিকে ফুলকি শিবের সামনে এসে দাঁড়িয়ে বলতে থাকে, না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না, আমি বিশ্বাস করতে পারবো না। যাকে আমি স্বামী ভেবেছি, এত ভালোবেসেছি, তাকে আমি কিছুতেই অন্য সম্পর্ক মেনে নিতে পারবো না। এটা কি করে হতে পারে? সব কিছু কি করে বদলে যেতে পারে? আমি কিছুতেই চাই না তাকে দেখতে। যদি আমার স্বামী ছাড়া আমার স্যারকে অন্য চোখে আমাকে দেখতে হয়, তাহলে এই চোখ আমি রাখবো না, এই চোখ আমি রাখবো না, এই চোখ আমি গেলে দেবো, এই চোখ আমি গেলে দেবো। শিব ঠাকুর, আজকে তোমার পরীক্ষা। আজকে যদি তুমি আমাকে আটকাও, তাহলে আমি ভাববো এটা সবটা ষড়যন্ত্র। আর যদি তুমি আমাকে না আটকাও, আমার চোখে আমি দেখতে চাই না আমি, চোখটা আজকে আমি গেলে দেব। এই বলে শিব ঠাকুরের হাতের ত্রিশূলটা নিয়ে নেয় ফুলকি। তখনই সেটা দিয়েই নিজের চোখ গালতে গেলে হঠাৎ করেই শিব ঠাকুর সেই ত্রিশূলটা ধরে ফেলে। তখনই ফুলকি বলতে থাকে, বাবা তুমি ত্রিশূলটা ধরে নিলে, তুমি আটকে নিলে, তার মানে কি এই রিপোর্টটা মিথ্যে, এই রিপোর্টটা ষড়যন্ত্র, সাজানো? না না, আমি কিছুতেই আর এই রিপোর্টটা বিশ্বাস করব না, কিছুতেই না। আমাকে যে জানতেই হবে, স্যারের সঙ্গে আমাকে কথা বলতে হবে, আমাকে জানতে হবে আসল সত্যিটা কি, এই সব কিছু পিছনে কে আছে। এই বলি ফুলকি রোহিতকে খুঁজতে থাকে। তারপরে রোহিতের কাছে ছুটে যেতে থাকে ফুলকি। তখনই রোহিতকে খুঁজে পেয়ে যায় ফুলকি। তারপরে রোহিতকে বলতে থাকে সবটা খুলে। তখন রোহিত সবটা শুনে ফুলকিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি জানতাম ফুলকি, আমি জানতাম কোনোদিনও এটা সম্ভব হতে পারে না, কোনোদিনও না। তোমার আমার সম্পর্ক কখনো মিথ্যে হতে পারে না, আর পাল্টেও যেতে পারে না। তখনই ফুলকি বলতে থাকে, স্যার আমাদের জানতেই হবে রিপোর্টটা কি করে এরকম পজিটিভ আসলো, তার মানে আমাদের আবার টেস্ট করতে হবে, আর এর পিছনে কে আছে সেটাও জানতে হবে। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকি জানতে পারবে এ সব কিছু রুদ্রের কারসাজি? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।